নিজের বাড়িঘরও বিক্রি করে দিয়েছে। হঠাৎ এমন কাজ করলো কেন? সেটা জানি না, তবে যাওয়ার আগে ইরার বাবা নাকি একটা চিঠি রেখে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল, আমার মেয়ের ভালোর জন্য ওকে নিয়ে দূরে চলে যাচ্ছি, কেউ আমাদের খোঁজ করার চেষ্টা করবে না। যার কাছে বাড়ি বিক্রি করেছে সে বলতে পারছে না ওরা কোথায় গিয়েছে? তারা জানে না। ওদের খোঁজ করার জন্য কেউ থানাতে যায়নি? পাগল নাকি, ওদের জন্য কে থানাতে যাবে? ওদের নিয়ে আর মাত্র কয়েকদিন কথা চলবে, তারপর সবাই ভুলে যাবে। জানি না মেয়েটা কোথায় গিয়েছে, তবে যেখানে যাক সহজে অহংকারী হতে পারবে না, না হলে আমার কথাগুলোর বেশি মনে পড়বে। এটা ঠিক বলেছিস। ক্লাসে শুরু হয়ে যাবে, চল ক্লাসে যাই। তারপর আমরা ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। এখন আমাদের অত্যাচার করার মতো কেউ ভার্সিটিতে নেই। পুরো ভার্সিটিতে ইরা সবাইকে নিয়ে মজা, অপমান আরো অনেক কিছু করত, কিন্তু এখন সেই সব করার জন্য ইরা আর নেই। তোর বোন সুস্থ হয়েছে নাকি অসুস্থই আছে? সে এখন পুরোপুরি সুস্থ, তবে শরীরটা একটু দুর্বল। ওটা কোনো বিষয় না, অসুস্থ হলে একটু শরীর দুর্বল হবেই, 1-2 দিন যাওয়ার পর ঠিক হয়ে যাবে। এইসব কথা বলতে বলতে ক্লাসে চলে এলাম। আজকে ক্লাসের সামনের সিট ফাঁকা, অন্যদিন এটাতে ইরা বসে। এখন তো ইরা নেই, তাই সিট আমি দখল করে নিলাম। এতদিন পেছনে বসেছি, আজকে থেকে সামনে বসবো। আজকে ক্লাসটা অনেক শান্ত, কোনো ঝামেলা নেই, সবাই চুপচাপ বসে আছে। একটু পর স্যার ক্লাসে এলো, তারপর নিজের মতো ক্লাস করিয়ে চলে গেল। এভাবে সকল শিক্ষক এসে ক্লাস নিয়ে চলে গেল। সবগুলো ক্লাস শেষ হওয়ার পর প্রতিবারের মতো এবারও ক্লাস থেকে বের হলাম। তারপর সবাইকে নিয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলাম। আজকে ভার্সিটিতে শুধু শাহিদ এবং লিজা এসেছে, বাকি সবাই কেন আসেনি সেটা আমি জানি না। দুজনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওদের বিদায় জানিয়ে হোস্টেলে ফিরে এলাম। আজকে থেকে টিউশনি করাতে যাব, তাই বেশি সময় নষ্ট না করে গোসল করে নিলাম। তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম টিউশনি করানোর জন্য। কয়েকদিন টিউশনি করাতে আসতে পারিনি দেখে সকল বাসায় জিজ্ঞেস করেছিল কেন আসেনি। তাদের সবাইকে একটাই উত্তর দিয়েছি, বোনের শরীর খারাপ ছিল, তাকে দেখার জন্য বাড়িতে গিয়েছিলাম। রাত 10:10 টিউশনি শেষ করিয়ে হোস্টেলে ফিরছি শহরের নির্জন রাস্তা দিয়ে। এই রাস্তায় তেমন মানুষজন দেখা যায় না। আশেপাশে যে সকল মানুষজন থাকে শুধু তারাই এটা দিয়ে চলাচল করে। মাঝে মাঝে 2-1টা গাড়ি চলাচল করে, তবে হঠাৎ করে হেঁটে হেঁটে যাচ্ছি এবং মনে মনে বলছি আর মাত্র 4 বছর অনার্স কমপ্লিট করে নিজের জেলায় ছোটখাটো একটা চাকরি নিব, কারণ এই শহরে অনেকদিন থাকতে হয়েছে, আরও 4 বছর থাকতে হবে। ততদিনে এই শহরের প্রতি নিজের মায়া কমে যাবে। এখনই ইচ্ছে করে এখান থেকে ফিরে যাই নিজের শহরে, কিন্তু টিউশনি এবং পড়াশোনার জন্য যেতে পারছি না। ঠিক করেছি এই 4 বছর বাড়িতে ফিরবো না। পড়াশোনা শেষ করে সেই একবার বাড়িতে চলে যাব, আর আসবো না। মোবাইলের ঘড়ির দিকে তাকালাম, মাত্র 5 মিনিট সময় অতিবাহিত হয়েছে। মাত্র এখন 10:15। হোস্টেলের গেটের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছি। পরিবেশ অনেক নীরব, হালকা হালকা বাতাস বইছে। আকাশে কালো মেঘে এসে তারাগুলোকে ঢেকে দিচ্ছে। বোঝা যাচ্ছে তুমুল বৃষ্টি নামবে। চাচা নিজের জিনিসপত্রগুলো আপনার রুমে ঢুকিয়ে রাখুন, আকাশে অনেক মেঘ করেছে, তুমুল বৃষ্টি নামবে। গেটের বসে থাকা দারোয়ান চাচা বসে থেকে পান খাচ্ছিলেন। আমার কথা শুনে তিনিও আকাশের দিকে তাকিয়ে দেখলেন। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, নামতে দাও, জীবনে অনেক দাগ লেগেছে, বৃষ্টি এসে মুছে দিতে পারলে অনেক উপকার হতো। চাচার কথায় আমি কিছুটা মুচকি হাসলাম। হয়তো চাচার জীবনে কোনো অতীত আছে যেটা সে নিজের ভেতরে লুকিয়ে রেখেছে। হয়তো বৃষ্টির পানিতে ভিজে নিজেকে শান্তি দেয়, তবু বেশি ভিজলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তার চেয়ে ভালো হবে ভেতরে নিয়ে রেখে দিন এবং আপনি রুমের ভেতরে থেকে গেট পাহারা দিন, এটা সবচেয়ে ভালো হবে। এখন আর তুলবো না, বৃষ্টি বৃষ্টি ভাব হলে সব জিনিস ভেতরে তুলবো। ঘড়ির দিকে তাকালাম, 10:20 বাজে। এর থেকে বেশি দেরি করলে ঘুম অনেক কম হবে। আচ্ছা তাহলে থাকেন, পরে আবার কথা হবে। ভেতরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। গেট বন্ধ করবেন কখন? একটু পর গেট বন্ধ করে আমিও গিয়ে শুয়ে পড়বো। আজকে শরীরটা অনেক ক্লান্ত লাগছে। এই বুড়ো বয়সে শরীরে বেশি লোড নেওয়ার দরকার নেই, অল্প করুন, তাতে ভালো হবে। সবাই তো তোমার মতো বুঝে না বাজান। আমি হোস্টেলের দিকে যেতে যেতে বললাম, বোঝা সবই বুঝে, বোঝা সবাই বুঝে, কিন্তু কেউ প্রকাশ করে না। করলে যে নিজের ক্ষতি হবে, কোনো মানুষ তো জেনে বুঝে নিজের ক্ষতি করবে না। চাচা মুচকি হাসলেন, তবে জবাব দিলেন না। আমিও আর কোনো কথা না বলে হোস্টেলে প্রবেশ করলাম। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, মানুষ দুনিয়াতে থাকলেই দুঃখ, কষ্ট, অভাব এইসব লেগে থাকবেই। জীবনের প্রতিটা পদক্ষেপে এইগুলো আসবেই। যদি আপনার জীবনে এইসব না আসে তাহলে আপনি মানুষ না। মানুষ রূপে অন্য কিছু আজকে চোখে ঘুম আসছে না। নানা রকমের টেনশন মাথায় চেপে বসে আছে।
পাশের বেডে তাকালাম, সুজন মোবাইল চালাচ্ছে। ঘুমানোর আগে ফোন চালানোর অভ্যাস ছিল, কিন্তু এখন আর নেই। একটা সময় ছিল যখন সারাদিন ফেসবুকে পড়ে থাকতাম, কিন্তু এখন নানা টেনশন, কাজের চাপে আর ফেসবুকে যাওয়া হয় না। ভাই কিছু নিয়ে চিন্তা করছেন নাকি? হঠাৎ সুজনের কণ্ঠ শুনতে পেয়ে ওর দিকে তাকালাম। সুজন মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য। না ছোট ভাই, তেমন কিছু না। মানুষের কথা চিন্তা করছিলাম। একজন মানুষের জীবনে সমস্যা লেগেই থাকে। সমস্যা মুক্ত মানুষ কি দুনিয়াতে নেই? পাওয়া একদম অসম্ভব। পৃথিবীর ধনী ব্যক্তিগুলো দিন শেষে অনেক ঝামেলা পড়ে থাকে, তবে ধর্মের পথে এসে দেখুন কোনো ঝামেলা হবে না। যে সমস্যা হবে আল্লাহ সমাধান করে দেবে। আল্লাহর উপর ভরসা করেই তো বেঁচে আছি ভাই। আশা নিয়ে আছি, জানি আল্লাহ একদিন আমার মনের আশা পূরণ করবেই। অনেক রাত হয়েছে ভাই, ঘুমিয়ে পড়ুন, না হলে সকালে উঠতে সমস্যা হবে। চোখ বন্ধ করে ফেললাম। এখন চোখে একটু একটু ঘুম আসছে। চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম সেটা নিজেও জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, তারপর ভার্সিটি চলে গেলাম। ভার্সিটি শেষে আবার হোস্টেলে ফিরে এলাম, তারপর টিউশনি করাতে গেলাম। এভাবে চলছিল আমার জীবন। আস্তে আস্তে দিন গেল, মাস গেল, একসময় বছর গেল। এভাবে চলতে চলতে জীবন থেকে 4 বছর কেটে গেল। পড়াশোনা শেষ। এখন ছোটখাটো একটা কোচিং সেন্টারে জয়েন দিয়েছি। সেখানে কয়েকটা ক্লাসকে পড়াই আমি এবং শাহিদ। দুজনের পড়াশোনা একসাথে শেষ হয়েছে, তবে দুজনেই বেকার, কোনো চাকরি নেই। কিন্তু পরিবার চালানোর জন্য তো কাজ করতে হবে। চাকরির জন্য নানা জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আমাদের দেশে ঠোঁটের কথায় চাকরি হয় না, নোটের কথাই হয়। টাকা থাকলে যে কোনো জায়গায় চাকরি হয়ে যাবে। আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি সবগুলোতে টাকা চেয়েছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই, তাই চাকরিগুলো হয়নি। এখন নিজ শহরে কয়েকটা প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি। সেগুলোর কোথাও চাকরি হয়ে গেলে ঢাকার শহর ছেড়ে বাড়িতে ফিরে যাব, আর থাকবো না এই শহরে। শাহিদও নিজ জেলায় চাকরির জন্য অ্যাপ্লাই করছে। একটা ভালো চাকরি পেলেই সেও চলে যাবে। একদিন রাতে হোস্টেলে শুয়েছিলাম, এমন সময় আমার ফোনে একটা মেইল এলো। মেইলটা ছিল আমার ইন্টারভিউ দিয়েছিলাম তার রেজাল্ট। আমি নিজ শহরে বড় একটা কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছি। আগামী মাসের 1-2 তারিখ থেকে জয়েন করতে বলেছে। এটা দেখার পর দেরি না করে নিজের জিনিসপত্র গোছানো শুরু করে দিলাম। কালকের দিনটা থেকে পরশু বাড়ি ফিরে যাব। আমি চাইলে ঢাকার শহরেও চাকরি করতে পারতাম, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না। এই শহরে থেকে চাকরি করলে নিজের বাড়তি খরচ হবে, যেটা আমি দিতে পারবো না। তখন তো আর হোস্টেলে থাকতে পারবো না। নিজের আলাদা বাসা নিয়ে থাকতে হবে, সেটার ভাড়া দিতে হবে, নিজের খাওয়া দাওয়া খরচ চালাতে হবে, তারপর সাথে পরিবারকেও চালাতে হবে। সব দিক দিয়ে হিসেব করে দেখেছি শহরে থাকলে অনেক টাকা খরচ হবে, যার জন্য নিজ শহরে চাকরি নিলাম। নিজের জরুরি জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে কোচিংয়ে গেলাম। সেখানে শাহিদকে চাকরির ব্যাপারে বললাম সবটা। শুনে শাহিদ অনেক খুশি হলো। তার সাথে বলল, বাড়ি গিয়ে আমাদের ভুলে যাস না, ফোনে তো কথা বলিস। আমি শুধু মুচকি হাসি। সেদিন কোচিং থেকে নিজের বেতনগুলো নিয়ে নিলাম। তারপর শাহিদকে নিয়ে আমাদের সকল বন্ধুদের সাথে দেখা করলাম। লিজার বিয়ে হয়ে গিয়েছে আজ 1 বছর, রিফার 6 মাস, আর বাকিগুলোর বিয়ে করেনি। তারা এখনো পড়াশোনা করছে। আজকে সবার সাথে সময় কাটিয়ে পরের দিন রওনা দিলাম নিজের চিরচেনা শহরের দিকে। পৌঁছাতে 4 থেকে 5 ঘন্টা লাগবে, অথবা তারও বেশি। যত রাস্তা এগিয়ে যাচ্ছি তত বেশি একটা অনুভূতি কাজ করছে। 4 বছর পর আবার নিজের পরিবারকে দেখতে পারবো। অবশ্য গত কয়েক মাসে রাজশাহীতে অনেকবার এসেছিলাম, কিন্তু সেটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। দিন এসে দিন গিয়েছিলাম, বাড়ির কাউকে কিছুই জানাইনি। আজকেও যে বাড়ি যাচ্ছি সেটার ব্যাপারেও বাড়ির কাউকে কিছু বলিনি। ঠিক করেছি বাড়ি গিয়ে সবাইকে সারপ্রাইজ দিব। আজকে রাস্তায় তেমন কোনো জ্যাম নেই। রাস্তা ফাঁকা হওয়ায় গাড়ি অনেক বেশি স্পিডে যাচ্ছে। মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো। গল্পে আমার বাড়ি রাজশাহী শহরের পাশের একটা গ্রামে, তবে সেটাকে গ্রাম বলে ভুল হবে, কারণ সেটা শহরের একদম শেষ সীমানায়। মামা, আপনার টিকিট দেখান। নিজ গ্রামের কথা ভাবছিলাম, এমন সময় হেল্পার এসে টিকিট চেয়ে বসলো। ওনার কাজটাতে অনেক বিরক্ত হলাম। অন্য সকল বাসের টিকিট চেক করে না, অথচ এই বাসে টিকিট চেক করছে। হেল্পারের টিকিট চেক করা শেষ হলে তিনি চলে গেলেন। কি সুন্দর মরেছিলাম সেটা নষ্ট করে দিল। মুড ঠিক করার জন্য জানালা দিয়ে বাইরে তাকালাম। বাইরের বাতাস এসে আমার মুখে লাগছে। আকাশে রোদ অনেক কম, সূর্যের অর্ধেকটা মেঘ ঢেকে রেখে দিয়েছে। দূরে তাকালে কিছু কালো মেঘ ঘনিয়ে আসছে। বোঝা যাচ্ছে বৃষ্টি নামার প্রস্তুতি নিচ্ছে। মনে মনে বললাম, বাড়িতে ওঠার পর বৃষ্টি নামলে ভালো হবে। মাঝ রাস্তায় বৃষ্টি নামলে অনেক অসুবিধা হয়ে যাবে। আস্তে আস্তে নিজের শহরটা কাছে আসতে লাগলো, তেমনি আকাশটাও কালো হয়ে গেল। বাস থেকে নামার পর আকাশের দিকে তাকালাম।
পুরো আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি নামছে। পুরোপুরি বৃষ্টি আসার আগেই বাড়িতে পৌঁছাতে হবে। বাস স্টপ থেকে বাড়ি অনেকটা কাছে, রিকশায় করে গেলে 2-3 মিনিটের রাস্তা। অন্য সময় হলে হেঁটে বাড়ি যেতাম। আজকে হাতে অনেক কিছু আছে, তাই একটা রিকশা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির সামনে আসতে আসতে বৃষ্টির গতি অনেক বেড়ে গেল। জিনিসপত্রগুলো রিকশা থেকে নামালাম, তারপর ভাড়া দিয়ে তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। মেন দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর অবনী দরজা খুলে দিয়ে আমাকে দেখতে পেয়ে কিছুটা অবাক হয়ে তাকিয়েছিল। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে বলা শুরু করলো, ভাইয়া, তুই আসবি এটা আগে বলবি না? আজ কয়েকদিন ধরে আমার মন বলছিল আমার বাড়িতে কেউ আসবে, কিন্তু সেটা যে তুই এটা জানতাম না। আমিও অবনীকে জড়িয়ে ধরে বললাম, তোদের সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে চলে এসেছি। তার সাথে একটা খুশির সংবাদ আছে, এই চাকরি হয়ে গিয়েছে। এই শহরে এখন থেকে তোদের সাথে থাকবো। থাকলে তো অনেক ভালো। হ্যাঁ, আম্মু কোথায় আছে? ভেতরে রান্না করছে, তুই ভেতরে যা, আমি তোর ব্যাগ নিয়ে আসছি। আমি কিচেনে গেলাম, দেখলাম আম্মুর সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা আম্মুর সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছে, তবে কি বলছে সেটা শুনতে পেলাম না। কিচেনের দরজার কাছে গিয়ে আম্মুকে ডাকলাম। আম্মু আমার কণ্ঠ শুনতে পেয়ে পেছনে তাকালো। আম্মুর সাথে সেই মেয়েটাও আমার দিকে তাকালো। আম্মু আমাকে দেখে অনেকটা খুশি হয়ে বলল, কখন এসেছিস? এই তো কিছুক্ষণ আগে। ভালো করেছিস, এখন যা ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার আনছি। আমি রুমে না গিয়ে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার পুরো মুখ ওড়না দিয়ে ঢেকে রেখেছে, শুধু চোখটা দেখা যাচ্ছে। চোখ দুটোর দিকে তাকালাম, চোখটা অনেক চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগে অনেক দেখেছি। মেয়েটাকে ভালো করে দেখে নিয়ে নিজের রুমে গেলাম। অবনী খাটের উপর বসে থেকে ফোন চালাচ্ছে। আমি ওর পাশে বসে বললাম, আম্মুর সাথে মেয়েটাকে? নুসরাত আপু আমাদের পাশের বাড়িতে থাকে। পাশের বাড়িতে থাকে? তাহলে আমাদের বাড়িতে কি করছে? ওনার নাকি নিজের বাড়িতে ভালো লাগে না, তাই আমাদের এখানে এসে সময় কাটায়। ও কোন বাড়িতে থাকে? অবনী আমার রুমের জানালা দিয়ে পাশের বিল্ডিং বাড়িটা দেখে বলল, এই বাড়িতে এর আগে এসে দেখে গিয়েছিল, বাড়িটা বিক্রি করবে। সেই বাড়িটা নুসরাত আপুরা কিনে নিয়েছে। এখন এইসব কথা বাদ দে, ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এটা বলে অবনী চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে অবনী খাবার নিয়ে এসেছে। খাবারগুলো খেয়ে ঘুমিয়ে গেলাম। এক ঘুমে পরের দিন সকাল। আজকে 29 তারিখ, 1 তারিখ থেকে চাকরিতে জয়েন করব। হাতে 1 থেকে 2 দিন সময় আছে বিশ্রাম নেওয়ার মতো। আমার রুমে থাকা দেয়াল ঘড়ির দিকে তাকালাম, সকাল 9টা বাজে, অথচ আমাকে কেউ ডাকতে আসেনি। বিছানা থেকে নেমে ড্রয়িং রুমে গেলাম। অবনী টিভি দেখছে, আম্মু নাস্তা বানাচ্ছে। আমি অবনীর পাশে গিয়ে ওর চুল ধরে টান দিয়ে বললাম, বসে বসে টিভি দেখছিস, নাস্তা বানানোর কাজে আম্মুকে সাহায্য করতে পারছিস না? আম্মু কাজ করতে দেয় না, তাই করি না। হ্যাঁ, শুধু বসে বসে টিভি দেখিস। যা আমার জন্য নাস্তা নিয়ে আয়। আগে ফ্রেশ হয়ে আয়, তারপর তোর জন্য নাস্তা নিয়ে আসবো। ফ্রেশ না হয়ে নাস্তা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিস? ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুই নাস্তা নিয়ে আয়। আমি আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়া শেষ হলে অবনীকে সাথে নিয়ে নাস্তা করলাম। নাস্তা শেষ করে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। তখন কলিং বেল বেজে উঠল। আমার বাড়িতে এত সকালে কে আসতে পারে, এটা ভেবে পাচ্ছিলাম না। অবনী দরজা খুলতে যাচ্ছিল, আমি অবনীকে বাধা দিয়ে বললাম, তুই থাক, আমি দরজা খুলে আসছি। আমি এটা বলে দরজা খুললাম। বাইরে সে কালকের মেয়েটা দাঁড়িয়ে আছে, মুখ ওড়না দিয়ে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। হাতের ভেতর একটা শার্ট, জানি না কিসের জন্য এনেছে। মেয়েটা মানে নুসরাতকে বাইরে দাঁড় করিয়ে রেখে আবার ড্রয়িং রুমে এসে বসলাম। নুসরাত ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল, তারপর সে অবনীর পাশে এসে বসলো। নুসরাতের সাথে বসে থাকতে আমার আনইজি ফিল হচ্ছে, তাই নিজের রুমে বারান্দায় চলে গেলাম। বারান্দার চেয়ারে বসে ফেসবুকের নিউজ ফিডে ঘোরাঘুরি করছিলাম। এমন সময় একটা মেলি কণ্ঠ বলে উঠল, আপনার শার্টটা খাটের উপর রেখে গেলাম, অনেক বছর আগে দিয়েছিলেন, এখন বোধহয় ছোট হয়ে গিয়েছে। আমি পেছন ফিরে তাকালাম। নুসরাত হাতে থাকা শার্টটি আমার খাটের উপর রেখে চলে যাচ্ছিল। ওর চলে যাওয়া দেখে আমি বললাম, এই মেয়ে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। নুসরাত দাঁড়িয়ে গেল, আমার দিকে ফিরে তাকিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটার সব কিছুতে অনেক অবাক হচ্ছি। প্রথমে চোখ, এখন কণ্ঠ। ওর কণ্ঠ শুনেও মনে হচ্ছে এটা আগে অনেক শুনেছি, কিন্তু কোথায় শুনেছি এটা মনে করতে পারছি না। নুসরাত এখনো দাঁড়িয়ে আছে, চোখে মুখে ভয়ের ছাপ, জানি না কি কারণে ভয় পাচ্ছে। খাটের উপর একটা শার্ট রাখা আছে, আমি সেটা হাতে নিয়ে দেখলাম। শার্ট দেখে আমার চোখ কপালে উঠে যাবার মতো অবস্থা, কারণ এটা সেই শার্ট দিয়ে ইরার মাথা বেঁধে দিয়েছিলাম আজ থেকে 4 বছর আগে। শার্ট অনেকটা ছোট হয়ে গিয়েছে,
আমার পছন্দের শার্ট ছিল এটা। এই মেয়ে, তুমি এই শার্ট কোথায় পেলে? আর তোমার নাম কি? বাড়িতে আসার পর থেকে তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে। তোমার নাম সত্যি কি নুসরাত নাকি অন্য কিছু? নুসরাত ভয় একাকার, কপাল বেয়ে ঘাম পড়তে শুরু করে দিয়েছে। মনে হচ্ছে বড় ধরনের কোনো প্রশ্ন তার দিকে ছুড়ে দেওয়া হয়েছে। তার উত্তর কি দিবে বুঝতে পারছে না। কি হলো, কিছু বলছো না কেন? তোমার আসল নাম কি এবং এই শার্ট তোমার কাছে কিভাবে এলো? আসলে আমি বাকিটা বলার আগে অবনী রুমে প্রবেশ করলো। তারপর নুসরাতের কাছে এসে বলল, আপু, তোমাকে আন্টি ডাকছে, যাও। এটা শোনার পর নুসরাত এক দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি চাইলে জোর করে ওর আসল পরিচয় বের করতে পারতাম, কিন্তু সেটা করছি না। মেয়েটার চালচলন দেখে মনে হচ্ছে এটা ইরা। ওর কণ্ঠ, চোখ, হাঁটার স্টাইল সব কিছু ইরার সাথে মিলে যাচ্ছে। প্রথম ইরার কথা মনে ছিল না, তবে শার্ট দেখে ওর কথা মনে পড়ে গিয়েছে। কি ব্যাপার, নুসরাত আপুর সাথে রুমের ভেতর কি করছিলি? কথাটা শুনে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরলাম। হঠাৎ এইরূপ প্রশ্নে নিজেকে সামনে নিয়ে বললাম, কিছু না, তোর কাছে একটা প্রশ্নের উত্তর জানার ছিল, বলতে পারবি কি? নুসরাত আপুর বিষয়ে নাকি? হ্যাঁ। নুসরাতের আসল নাম কি? আসল নাম নুসরাত। ও, পুরো নাম জানিস? হ্যাঁ, নুসরাত জাহান ইরা। ইরা নামটা শুনে মনের ভেতর যত প্রশ্ন ছিল তার সবকিছু ক্লিয়ার হয়ে গেল। সেই জন্যই বলি, আমার শার্ট মেয়েটার কাছে কেন এলো? ইরা মানে নুসরাত এখানে এসেছে কতদিন? তাও 4 বছরের মতো হবে। তুই যেদিন গিয়েছিলি সেদিন বিকেলবেলা। আচ্ছা, তুই এখন যা, আমি একটু পরে আসছি। কোনো সমস্যা হয়েছে নাকি যে নুসরাত আপুর ব্যাপারে জিজ্ঞেস করছিস? না, তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। তুই এখন যা, আমি একটু পরে আসছি। অবনী রুমের বাইরে চলে গেল। আমি আবার বারান্দায় গেলাম, চেয়ারে বসে ভাবতে লাগলাম। অবনী যেমন করে বলল তাতে মনে হচ্ছে মেয়েটার নাম ইরা। ওর নাম সহ অনেক কিছু ইরার সাথে মিলে যাচ্ছে। বিশেষ করে যেদিন ইরার বাবা মা সহ সবাই কাউকে কিছু না বলে হারিয়ে গিয়েছিল, সবকিছু নুসরাতের সাথে মিলে যাচ্ছে। এখন যদি আরেকটা প্রশ্নের উত্তর পাই তাহলে পুরোপুরি নিশ্চিত হতে পারবো যে এটা ইরা। নিশ্চয়ই অবনী এটার উত্তর জানবে। প্রশ্নটার উত্তর নেওয়ার জন্য আমাকে অবনীর কাছে যেতে হবে, তাই গেলাম। অবনীর কাছে গিয়ে বললাম, আমাকে একটা কথা বল নুসরাত, যখন নতুন নতুন এই বাসায় এসেছিল তখন কি সে অ্যাক্সিডেন্ট করেছিল? হাতে পায়ে কোথাও ব্যান্ডেজ দেখেছিস? হ্যাঁ, সারা শরীরে ব্যান্ডেজ ছিল। কিন্তু তুই এই বিষয়ে জানিস কিভাবে? এই বিষয় পরে বলবো। এটা বলে আবার নিজের রুমে ফিরে এলাম। রুমের দরজা লক করে দিয়ে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলাম। মাথায় অনেক রাগ উঠে যাচ্ছে যে মেয়েটাকে আমার একদম পছন্দ নয়, সেই মেয়েটা আমার বাড়িতে এসে বসে থাকে। আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছি নুসরাত মেয়েটা ইরা। কারণ ইরা অবস্থা যেমন ছিল নুসরাতের অবস্থাও তেমন ছিল। আরও একটা কথা মনে পড়ল, ইরার বাবা চিঠিতে লিখেছিল ইরার ভালোর জন্য শহর ছেড়ে যাচ্ছে। যেহেতু ভালোর জন্য শহর ছেড়েছে, তাই ইরার নামটা চেঞ্জ করে নুসরাত রেখে দিয়েছে। আমরা সবাই ওর নাম ইরা জানলেও নুসরাত চিনি না, যার ফলে প্রথম চিনতে পারিনি। খাটের উপর বসে ভাবছিলাম ইরা আমার সাথে ছিল, অথচ আমি চিনতে পারিনি। তবে 4 বছরে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আজকাল পর্দা করছে, নামাজ পড়ে। হয়তো সে নিজের ভুল বুঝতে পেরেছে, তাই এমন হয়েছে। তবে অহংকারী ভাবটা তার ভেতর থেকে মুছে গিয়েছে কিনা সেটা জানি না। ইরা হাজারবার নিজের ভুল বুঝলেও আমার কাছে থেকে সহজে ক্ষমা পাবে না। খুব কঠিন একটা শাস্তি দিব মেয়েটাকে। এরপর থেকে আমার সামনে এলেই অপমান ছাড়া কিছুই পাবে না। ভাইয়া, দরজা খুলবেন, আপনার সাথে জরুরি কথা আছে। হঠাৎ কারো কণ্ঠ শুনে আমার ঘুম ভাঙলো। খাটের উপর শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম সেটা বলতে পারবো না। ঘুমটা ভাঙলো দরজা নক ও কথা বলার শব্দে। জানি না কে কথা বলছে। একরাশ বিরক্ত নিয়ে দরজা খুললাম। সামনে নুসরাত দাঁড়িয়ে আছে। এ অসময় আমার কাছে কেন এসেছে সেটা জানি না। কি ব্যাপার, আমার কাছে কি মনে করে? মানে আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে এসেছি, তখন আম্মু ডেকেছিল তাই বাসায় যেতে হয়েছিল। ঠিক আছে, বলো। প্রশ্নের উত্তর আমিও শুনতে চাই। রুমের ভেতরে বসে কথা বললে বোধহয় ভালো হবে। আমি নুসরাতকে রুমের ভেতরে আসতে বললাম। সে ভেতরে প্রবেশ করে খাটের একটা চেয়ারে বসলো। আমি গিয়ে খাটে বসলাম। তারপর নুসরাতকে বললাম, সত্য কথা বলবে, তোমার আসল নাম কি? নুসরাত প্রথমে বলতে চাইল না, ইগনোর করার চেষ্টা করছিল। তাই আমি কিছুটা রাগী কণ্ঠ নিয়ে বললাম, কি ব্যাপার, আমার কথাটাকে ইগনোর করার চেষ্টা করছো কেন? কি মতলব নিয়ে আমার কাছে এসেছো? আমার প্রশ্নের উত্তর দিতে না অন্য কিছু করতে? আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। তাহলে উত্তর দিচ্ছ না কেন? সে কখন থেকে বলছি তোমার আসল নাম কি, সেটাই তো বলছো না। নুসরাত কিছুটা ভয় পেল। নিজের আসল নাম বলবে কিনা সেটা বুঝতে পারছে না। সে তো জানে না যে সাজ্জাদ তার আসল পরিচয় জেনে গিয়েছে। এখন ওর নিজের মুখ থেকে কথা শুনে নিশ্চিত হতে চাইছে।
নুসরাত ভয় চুপ হয়ে আছে। ওর এইরকম চুপ থাকা আমার সহ্য হচ্ছে না। এইরকম ন্যাকামো দেখার সময় আমার হাতে নেই। কথা না বলতে পারলে রুম থেকে বেরিয়ে যাও। না, আমি বলছি, আমার আসল নাম ইরা, যেটা আপনি আগে থেকেই জানেন। তুমি কি সেই ইরা যে 2টা ছেলেকে সাথে নিয়ে আমাকে মেরেছিলে? নুসরাত নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এবার আমার কাছে ওর পরিচয় একদম ক্লিয়ার। মনের ভেতরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেগুলো এখন করব। তুমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলে তার কিছুদিন পর কাউকে কিছু না বলে ওখানে চলে এসেছিলে কেন? ওই শহরে থাকলে আমি আরো খারাপ হয়ে যেতাম। আমি বুঝতে পেরেছিলাম আমার সকল বন্ধুগুলো আমাকে নয়, আমার টাকাকে পছন্দ করত। ওদের থেকে পিছু ছাড়ানোর জন্য ওই শহর ছেড়ে এসেছিলাম। এর সাথে আরো একটা কারণ আছে, ওই শহর ছেড়েছিলাম। দ্বিতীয় কারণ কি? আমার বাবা বড় বিজনেসম্যান হওয়ার কারণে অনেক লোকের সাথে শত্রুতা হয়ে গিয়েছিল। সেদিন অ্যাক্সিডেন্টে ও আমার বাবা একজন দুশ্মন করেছিল। এই কারণে কাউকে কিছু না বলে চলে এসেছি। তোমার বাবা এখন কি করে? এখানে ছোটখাটো ব্যবসা শুরু করেছে, সেটাই দেখাশোনা করে। তুমি হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেলে কেন? এবং সারা দেশে অন্য কোথাও বাসা কিনতেও তো পারতে। সেটা না করে আমার বাড়ির সাথে কিনলে কেন? আমাকে নিয়ে কোনো উদ্দেশ্য আছে নাকি? না না, আপনাকে নিয়ে আমার কোনো উদ্দেশ্য নেই। আমি বা আমার পরিবার কেউই জানতো না যে এখানে আপনার বাড়ি। যদি জানতাম তাহলে এখানে বাড়ি কিনতাম না। থাক, সেই বিষয়ে কথা না বললে ভালো হবে। আপনি এখন আসুন এবং এরপর থেকে আমার সামনে আসবেন না, কেমন? যাওয়ার আগে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভার্সিটি সেই রকম ব্যবহারের জন্য। আমি মন থেকে খুব কষ্ট অনুভব করি আপনার সাথে সেই ব্যবহারের কথা ভেবে। প্লিজ আপনি সেই কথাগুলো মনে রাখবেন না এবং আমাকে ক্ষমা করে দিবেন। আজকে আসি, অন্য একদিন কথা হবে। এটা বলে নুসরাত রুম থেকে বের হয়ে গেল। নুসরাতকে এখন থেকে ইরা বলেই ডাকবো। নুসরাত নামটা অনেক বড় হয়ে যায়। ইরার এইরকম পরিবর্তন দেখে অনেক অবাক হচ্ছি। জানি না সে কিভাবে নিজেকে পরিবর্তন করেছে। প্রথমে ভেবেছিলাম তার ভেতরে অহংকারী ভাব এখনও আছে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। তার ভেতরে অহংকার বলে তেমন কিছুই দেখলাম না। দেয়াল ঘড়ির দিকে তাকালাম, দুপুর 12টার কাছাকাছি। সকালে নাস্তা করার পর কেন যে চোখ লেগে গিয়েছিল সেটা বুঝতে পারছি না। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেলাম। অবনী বসে বসে টিভি দেখছে, আম্মু রান্না করছে। আমি গিয়ে অবনীর পাশে বসে বললাম, সারাদিন টিভি দেখলে হবে? বাড়ির কাজকর্ম করলেও তো পারিস। ওদিকে আম্মু একা একা কাজ করতে পারে, অনেক বয়স হয়েছে, আগের চেয়ে শরীর অনেক দুর্বল। আমি কি করব? আম্মুই তো আমাকে কাজ করতে দেয় না। দিবে কিভাবে? কাজ তো করতে জানিস না। যা, রুম থেকে আমার জন্য শার্ট নিয়ে আয়, বাইরে যাব। তুই নিজেও তো আনতে পারিস। পারবো না, তুই গিয়ে শার্ট নিয়ে আয়। অবনী আর কোনো কথা বলতে না দিয়ে শার্ট আনতে রুমে পাঠিয়ে দিলাম। সে নিজের পছন্দ মতো একটা শার্ট নিয়ে এসে বলল, নে, এখন আমাকে মুক্ত করে দে, তোর জ্বালা সইতে পারছি না। জ্বালাতন করলামই না, একটুকুতে এমন অবস্থা হলে চলবে নাকি? দেখতে থাক আরও কত অবস্থা করি। আরও একটা কথা, ইরা যদি বাসায় আসে তাহলে ওর সাথে কথা বলবি না। ইরাকে? ইরাকে চিনিস না? নুসরাতের কথা বলছি। ভুল করেও ওর সাথে কথা বলবি না, কেমন? তোর সাথে কোনো সমস্যা হয়েছে নাকি? তোর প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যেটা বললাম তুই সেটা করবি, তাই হবে। এটা বলে শার্ট গায়ে দিয়ে বাড়ি থেকে বের হলাম। বাড়িতে ফেরার পর আজকে প্রথম এলাকা দেখতে বের হয়েছি। আগে এলাকায় অনেক রাস্তা ছিল, এখন সেগুলো বন্ধ করে দিয়ে ঘরবাড়ি করেছে, ফলে রাস্তার সংখ্যা অনেক কমে গিয়েছে। আশেপাশে গড়ে উঠেছে নানা রকমের বিল্ডিং, স্কুল, ছোট ছোট কারখানা, আরও অনেক কিছু। চারদিক দেখতে দেখতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। এই মুহূর্তে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়। রাস্তার পাশে একটা ঘর দেখলাম, দৌড়ে গিয়ে সেখানে উঠলাম। ঘরের টিন দিয়ে পানি পড়ছে। পাশে মাটির ভাঙাচোলা দেখে মনে হচ্ছে এটা কোনো চায়ের দোকান ছিল, কিছু কারণবশত বন্ধ হয়ে গিয়েছে। ঘরের অনেক জায়গা দিয়ে পানি পড়ছে, তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে জায়গাটা অনেক ভালো, তেমন বৃষ্টির পানি পড়ছে না। পাশে একটা বেঞ্চ আছে, অর্ধেক ভেজা অর্ধেক শুকনো, বসার জন্য অনেক উপযোগী। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গিয়েছে, তাই আধা ভেজা হয়ে বেঞ্চে বসলাম। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম অবনীর নাম্বার থেকে 2টা মিসড কল। জোরে বৃষ্টি হওয়ার কারণে শুনতে পাইনি। অবনীর নাম্বারে কল ব্যাক করলাম। একবার রিং হতে কলটা রিসিভ করে বলল, হ্যালো ভাইয়া, এই বৃষ্টির ভেতরে কোথায় গিয়েছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। আমি বাড়ি থেকে একটু দূরে আছি, বৃষ্টি কিছুটা কমলেই বাড়ি ফিরবো। তাড়াতাড়ি আসিস। আমি কলটা কেটে দিলাম। এখন কিছু বলে উত্তর দেওয়ার ইচ্ছে আমার নেই। ফোনটা পকেটে ঢুকিয়ে বাইরে তাকালাম। বৃষ্টি অনেক কমে গিয়েছে, রাস্তা দিয়ে লোকজন চলাচল শুরু করে দিয়েছে। বাড়িতে ফিরে যাওয়ার তেমন ইচ্ছে করছে না, মন চাইছে এলাকা ঘুরে দেখতে।
অনেক দিন হয়ে গিয়েছে এলাকা দেখা হয়নি। আজকে সুযোগ পেয়েছি, এটা সহজে হাতছাড়া করব না। পুরো এলাকা ঘুরে দেখব। যেইভাবে সেই কাজ, বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার পর এলাকা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আজকাল তেমন বন্ধুবান্ধবের দেখা পাচ্ছি না। সবাই বোধহয় নিজের জীবন গুছিয়ে নিতে ব্যস্ত। কেউ কেউ অফিসে আছে, কেউ বিদেশে, আবার কেউ অন্য জেলায়। কিছু কিছু চেনা বন্ধুবান্ধব ছোট ভাই ছিল, কিন্তু তাদের সাথে আর তেমন কথা হয় না। ভাবলাম আজকে দেখা করব। কপাল খারাপ থাকার কারণে সেটাও করতে পারলাম না। সময় শেষে কারো দেখা না পেয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম। বাড়ি ফিরে যখন কলিং বেল বাজালাম, তখন অবনী এসে দরজা খুলে দিল। আমি ভেতরে প্রবেশ করে নিজের রুমের দিকে যাচ্ছিলাম, এমন সময় চোখটা গেল কিচেনের দিকে। ইরা আম্মুর সাথে গল্প করছে। মেয়েটা বারবার নিষেধ করেছিলাম আমার সামনে যেন না আসে, তবু কেন যে আসে জানি না। আম্মুর দিকে খেয়াল করলাম, আম্মু অনেক হাসি মুখে ইরার সাথে কথা বলছে। আম্মু যদি ইরার সাথে কথা বলে খুশি থাকতে পারে, তাহলে আমার কোনো আপত্তি নেই। যত ইচ্ছে কথা বলুক থাকুক, তবে সেটা শুধু কথা বলার জন্যই। ভাইয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করব। বিছানার উপর শুয়ে থেকে মোবাইল টিপছিলাম, এমন সময় অবনী রুমে প্রবেশ করে কথাটা বলল। কি জিজ্ঞেস করবে সেটা জানার জন্য বললাম, হ্যাঁ বল, কি জিজ্ঞেস করবি? অবনী এসে আমার পাশে বসলো, তারপর আমার ডান হাত শক্ত করে ধরে বলল, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আরে পাগলি, তুই আমার ছোট বোন, তোকে ভালোবাসবো না তো কাকে বাসবো? তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? হ্যাঁ জিজ্ঞেস কর, উত্তর জানা থাকলে অবশ্যই দিব। নুসরাত আপুর সাথে তোর কিসের সম্পর্ক, বা নুসরাত আপুকে তুই চিনিস কিভাবে? আমার গলা শুকিয়ে গেল। ওর প্রশ্নের কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। অবনী আমার মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। বলবি না নুসরাত আপুর সাথে তোর কিসের সম্পর্ক, ও তাকে চিনিস কিভাবে? আসল সত্য বললে অবনী ইরাকে ভুল বুঝতে পারে, তাই কোনো একটা মিথ্যা বলে চালিয়ে দিতে হবে। নুসরাতের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না, তবে আমরা একসাথে ভার্সিটিতে পড়েছি। সেখানে থেকে ওর সাথে একটু একটু পরিচয় ছিল আর কি। কিন্তু সমস্যা হলো, ওখানে ওর নাম ইরা ছিল, এখানে নুসরাত হয়ে আছে। তাই তোর থেকে ওর বিষয়ে ইনফরমেশন নিচ্ছিলাম আর কি। তাহলে নুসরাত আপুর সাথে কথা বলতে না করেছিলি কেন? নুসরাত আপু অনেক ভালো একটা মেয়ে, পর্দা করে, দিনের পথ চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনের ভিতরে কোনো হিংসা নেই, অহংকার নেই, মাঝে মাঝে তো গরিবদেরও সাহায্য করে। করলে করুক, তবুও তুই ওর থেকে একটু দূরে থাকবি, কারণ আমি জানি নুসরাত আগে কেমন ছিল। কেমন ছিল? অহংকারী ছিল, ছেলেদের ডিস্টার্ব করতো, র্যাগিং করতো, অপমান করতো, এই সবই তো, তাই না? অবনীর মুখে ইরার আগের ব্যবহারের কথা শুনে অনেক অবাক হলাম। এই অবাক চাহনি নিয়ে জিজ্ঞেস করলাম, তুই জানিস কিভাবে? নুসরাত তোকে বলেছে নাকি? তুই কি ভেবেছিস আমি নুসরাত আপুর আগের চরিত্রের ব্যাপারে কিচ্ছু জানি না? নুসরাত আপুর কাছে বসে থেকে তার অতীতের গল্প শুনেছি। মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে, তাই আজ নিজের অতীত ভুলে নতুন করে বাঁচতে শুরু করেছে। অতীতের নুসরাত এবং বর্তমানের নুসরাতের ভিতরে অনেক পার্থক্য আছে, যেটা তুই বুঝতে পারছিস না। কয়েকদিন নুসরাত আপুর সাথে কথা বলে দেখ, অতীতে সে এখন অহংকারী আছে নাকি ভালো হয়ে গিয়েছে, সেটা হাতে নাতে বুঝতে পারবি। তখন আমার কিচ্ছু বলতে হবে না। অবনীর কথায় অনেক যুক্তি আছে। ইরার ব্যবহার কয়েকদিন দেখব, তার ভেতরে আগের মতো অহংকারী ভাবটা আছে নাকি নিজেকে পরিবর্তন করে নিয়েছে সেটা বুঝতে পারবো। এখন ইরার একটা বিষয় খুব ভালো লেগেছে, যে সে দিনের পথে এসেছে। সবাইকে একদিন মারা যেতে হবে, তাই ইরার মতো দিনের পথে ফিরে এলে অনেক ভালো হবে। ইরা এখনও আম্মুর সাথে আছে, অবনী আমার পাশে বসে আছে। ওকে রুমে থাকতে বলে ড্রয়িং রুমে গেলাম। ইরা আম্মুকে রান্নার কাজে সাহায্য করছে, এটা দেখে আমার কিছুটা রাগ হলো। রুমে ফিরে এসে অবনীর কাছে গিয়ে বললাম, পাশের বাসার মেয়েটা এসে আম্মুকে রান্নার কাজে সাহায্য করে এবং তুই বসে বসে সেগুলো দেখিস, মেয়েটার জায়গায় তুই কাজ করতে পারিস না? আমি তো রান্নার কাজ করতে পারি না, আম্মুকে সাহায্য করব কিভাবে? আম্মুর সাথে কাজ করতে থাকলে এমনি শিখে যাবি। একটা কথা মনে রাখবি, পৃথিবীর কোনো মানুষই তার হাতের কাজ মায়ের পেট থেকে শিখে আসে না, তার জন্ম হওয়ার পর তাকে সকল কাজ শেখানো হয়। তুইও আম্মুর সাথে কাজ করতে থাকলে শিখে যাবি। আমি তোর কথা বুঝতে পেরেছি। কাল থেকে আমি আম্মুকে সাহায্য করব, ওইসব নুসরাতকে কোনো চান্স দিব না। কালকে থেকে কেন? আজকে থেকে কাজে লেগে পড়। না, আজকের দিনটা বিশ্রাম নেব, কাল থেকে বাসার কাজ করা শুরু করব। অবনী রুম থেকে চলে গেল। ভেবেছিলাম কথাগুলো বললে আজকে থেকে কাজ করবে, কিন্তু না, মহারানী কালকে থেকে কাজ করবে। তবে আমার কথাগুলো যে বুঝতে পেরেছে এটাই অনেক। কাজ করা না করা পরের বিষয়। কালকে থেকে ইরাকেও একটু একটু কষ্ট দিতে হবে, যেন আমাদের বাড়িতে না আসে।
মেয়েটাকে দেখলেই মারতে মন চায়, কিন্তু নিজের মনকে কন্ট্রোল করে রাখি যেন এমন না করে, কারণ মেয়েদের গায়ে হাত তোলা মানায় না। আজ 30 তারিখ, আগামীকাল 1 তারিখ নতুন অফিসে জয়েন করার ডেট। মনের ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হচ্ছে। ভেবেছিলাম হাতে 2 দিন সময় আছে, একটু ঘোরাফেরা করে সময় কাটিয়ে দিব, কিন্তু সেই সব কিছু করতে পারলাম না। কালকের দিনটা বাড়িতে বসে থেকেই কেটে গিয়েছে। গতকাল ইরা আমাদের বাড়িতে অনেকবার এসেছে, কিন্তু সে আমার সামনে আসার সাহস পায়নি। যতটুকু পেরেছে নিজেকে আড়াল করে রেখেছে। এখন বেলা 11টা বাজে। গতকাল সারা রাত ভেবে ঠিক করেছি ইরাকে অপমান বা শাস্তি কোনো কিছুই দিব না, কারণ সে নিজের কর্মের ফল অনেক আগে ভোগ করে নিয়েছে। নতুন করে ভোগ করার মতো কোনো শাস্তি বাকি নেই। 11:30টার দিকে অবনীকে নিয়ে শপিং মলে যাব ভেবে রেখেছি, কারণ আমার তেমন নতুন জামা কাপড় নেই যেটা পরে অফিসে যাব। সবগুলো পুরনো হয়ে গিয়েছে, তাই আমার এবং অবনীর জন্য জামা কাপড় কিনব। রুমের বেলকনিতে বসে মোবাইল টিপছি, এমন সময় অবনী রেডি হয়ে এসে বলতে লাগলো, ভাইয়া কখন বের হবি? 11:30 বাজতে চললো, তাড়াতাড়ি চল, না হলে ভিড় বেড়ে যাবে। অবনীর কথা শুনে মোবাইলের দিকে তাকালাম। 11:20 বাজে। মোবাইল টিপতে গেলে সময় কোথা দিয়ে চলে যায় সেটা বোঝার কোনো উপায় থাকে না। তুই ড্রয়িং রুমে গিয়ে বসে থাক, আমি রেডি হয়ে আসছি। একটু তাড়াতাড়ি আয়, না হলে লেট হয়ে যায়। তুই তো কোনো দাওয়াতে যাচ্ছিস না যে লেট করে গেলে খাবার শেষ হয়ে যাবে। আমরা যাচ্ছি শপিং মলে, সেখানে রাত 12টায় গেলেও সমস্যা হবে না। হ্যাঁ, সেটা আমি জানি। এখন আমাকে জ্ঞান না দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। এটা বলে অবনী রুমের বাইরে চলে গেল। অবনী চলে যাওয়ার পর আমি রেডি হয়ে ড্রয়িং রুমে এলাম। তারপর অবনীকে নিয়ে রওনা দিলাম শপিং মলের দিকে। দুজনে রিক্সা করে যাচ্ছি, রাস্তায় অনেক জ্যাম লেগে আছে। নুসরাত আপু আমাদের সাথে আসতে চেয়েছিল, আসেনি কেন? জানি না। প্রথমে রাজি হয়েছিল, কিন্তু পরে যখন জানতে পারে তুই আমাকে নিয়ে যাবি তখন না করে দিয়েছে। ভালো, এখন ওর কথা বাদ দে, ওর বিষয় শুনতে ভালো লাগছে না। অবনী চুপ হয়ে গেল। ইরাকে ক্ষমা করে দিলেও তাকে দেখার ইচ্ছে করে না। আমার সামনে এলেই মনে হয় এক্ষুনি অপমান করে তাড়িয়ে দেই, কিন্তু সে আমার সামনে আসেও না, অপমান করিও না। এখন এসব ফালতু কথা বাদ দিয়ে মূল গল্পে ফিরে আসি। অবনীকে নিয়ে শপিং মলের সামনে এসে নামলাম। তারপর ভেতরে ওর পছন্দ মতো জামা কাপড় কিনে রিক্সা করে বাড়িতে চলে এলাম। বাড়ির দরজার কাছে কলিং বেল বাজিয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমরা ভেতরে প্রবেশ করে দেখলাম ইরা কেচিনে বসে আছে। চোখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটো বাদ দিয়ে পুরো মুখ ঢেকে রেখেছে। আমার পাশে অবনী দাঁড়িয়েছিল, হাতে শপিংয়ের ব্যাগ। সেগুলো আমার হাতে নিয়ে বললাম, আমি এইগুলো রুমে রেখে দিচ্ছি, তুই এবং নুসরাত মিলে আম্মুকে সাহায্য কর। আমার কথাটা বোধহয় ইরা শুনতে পেয়েছে। মুহূর্তের ভেতরে চোখ থেকে ভয়ের ছাপ উদাও হয়ে গেল। এখন চোখ দেখে মনে হচ্ছে সে অনেক খুশি। অবনীর দিকেও তাকালাম, সেও হাসছে। হাসির কারণ আমার জানা, তাই জিজ্ঞেস করলাম না কেন হাসছে। অবনীর শপিংয়ের ব্যাগগুলো নিয়ে ওর রুমে রেখে দিয়ে আমার ব্যাগগুলো নিয়ে নিজের রুমে এলাম। এক এক করে জামা কাপড়গুলো বের করে আলমারিতে তুলে রেখে দিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে নিয়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হলাম। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। এমন সময় কিচেন থেকে ইরার কণ্ঠ শুনতে পেয়ে টিভির ভলিউম কমিয়ে দিলাম। ইরা আম্মুকে বলছে, আন্টি, আপনার ছেলের বয়স তো কম হলো না, এবার বিয়ে করিয়ে দেন। মুখে বললে কি আর সব হয়? ছেলের তো ভালো চাকরি লাগবে, তাই না? কেন, সে তো ভালো একটা চাকরি পেয়েছে, এখন যে কেউ তাকে মেয়ে দিতে চাইবে। দেরি না করে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেন, সবার জন্যই ভালো হবে। আবার ছেলের কথা বাদ দি, তুই কবে বিয়ে করছিস এটা বল। আল্লাহ যেদিন আমার বিয়ের দিন ঠিক করে রেখেছে সেদিন। আমি শুনতে পাচ্ছি আর কোনো কথার শব্দ আসছে না। তার মানে কি কথা বলা শেষ? মাথা ঘুরিয়ে কিচেনের দিকে তাকালাম। দুজনে রান্না করছে এবং অবনী ঘর পরিষ্কার করছে। ইরা মেয়েটার বোধ হয় তার বাসাতে কাজ থাকে না, সবসময় আমাদের বাসায় এসে কাজ করে। যখন ঘড়িতে 1টা বাজলো, ইরা আমাদের বাড়ি থেকে নিজ বাড়িতে যেতে লাগলো। আমার সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন আমি বললাম,
যাচ্ছেন কেন? আমাদের সাথে লাঞ্চ করে তারপর বাসায় যাবেন, থাকুন এখানে। আমার মুখে এমন কথা শুনে ইরা বোধহয় কিছুটা অবাক হয়েছিল। অবাক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি কি আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে কেউ আছে? কেউ যদি না থাকে তাহলে আপনাকেই বলছি। ও আজকে পারবো না, আমি বরং অন্য একদিন আপনার সাথে লাঞ্চ করব, কেমন? এখন আমি যাই, নামাজ পড়তে হবে, আপনিও মসজিদে যান, নামাজ পড়ে আসুন। এটা বলে ইরা বাইরে চলে গেল। মেয়েটা এত ভালো হলো কবে সেটা আমি বুঝতে পারছি না। তাকে দেখে কেউ বলবে না যে সে আগে কি অহংকারী একটা মেয়ে ছিল, সবসময় কারো না কারো ক্ষতি করে বেড়াতো। অ্যাক্সিডেন্টের পর থেকে কি পরিবর্তন হয়ে গিয়েছে সেটা দেখতে পাচ্ছি। পেটে অনেক ক্ষুধা পেয়েছে। আম্মুকে খাবার দিতে বললাম, তখন আম্মু বললেন, বসে থাক, আমার হাতের কাজ শেষ হবে, তারপর তোদের সকলকে খাবার দিব। আমার কাজ শেষ হতে এখনো 10 থেকে 15 মিনিট লাগবে, ততক্ষণ অপেক্ষা কর। যেহেতু সময় লাগবে তাই জোর করলাম না, টিভি দেখায় মনোযোগ দিলাম। তারপর আম্মুর কাজ শেষ হলে সবাই মিলে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করার মাঝখানে আম্মু বলে উঠল, আগামী শুক্রবার তোর বিয়ে ঠিক করেছি। এটা শুনে গলায় খাবার আটকে গেল, ফলে কাশতে লাগলাম। অবনী আমাকে পানি দেওয়ার পর সেটা খেয়ে স্বাভাবিক হলাম। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বললাম, বিয়ে ঠিক করেছো এটা আমাকে বলনি কেন? আমি এখন বিয়ে করব না, সবেমাত্র একটা চাকরি পেলাম, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে নিয়ে চিন্তা করব। চুপ, আমার ওপর দিয়ে কথা বলিস কেন? আমি যেটা বলছি সেটাই কর। আগে বিয়ে কর, তারপর নিজের পায়ে দাঁড়াবি। আগামী শুক্রবার তোর বিয়ে, মানে বিয়ে। বিয়েতে বেশি আয়োজন করব না, 2 ফ্যামিলির লোকজনের ভেতরেই সব করব, বড় করে অনুষ্ঠানের দরকার নেই। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, কারণ আমার কথার কোনো মূল্য তাদের কাছে নেই। এখন যেহেতু বিয়ে দিবে বলে ঠিক করেছে, তাহলে মেয়ের ব্যাপারে সব জিজ্ঞেস করলে ভালো হবে। মেয়েটাকে সেটা জানার জন্য বললাম, ঠিক আছে আমি বিয়েতে রাজি, তবে মেয়েটাকে সেটা বিয়ের দিন দেখতে পারবি, এখন বলতে পারবো না। তবে তুই মেয়েটাকে খুব ভালো করেই চিনিস, এখন বুঝতে পারলে খুঁজে নে। আমি আর কিছু না বলে খাবার শেষ করে নিজের রুমে এসে ভাবতে লাগলাম, আমার চেনা বলতে আমি শুধু ইরাকেই চিনি। তার মানে কি ইরার সাথে আম্মু আমার বিয়ে ঠিক করেছে? সেটা করে থাকলে অসম্ভব, ইরাকে সহজে বিয়ে করা যাবে না, সারা দিন প্রেশারের উপর রেখে দিবে, কোথাও শান্তি পাবো না। কথাগুলো ভাবছিলাম এমন সময় অবনী রুমে প্রবেশ করে বলল, এত চিন্তা কিসের? মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, মেয়ে খুব সুন্দর, তোর সাথে অনেক মানাবে। আমি শুয়েছিলাম। অবনীর কথা শুনে উঠে বসে বললাম, তুই যা এখান থেকে, আমার কথা বলতে ভালো লাগছে না। ভালো লাগবে কেন? কয়েকদিন পর নতুন বউ পাবি, তার সাথে কি করবি সেগুলো তো ভাবতে হবে নাকি? এখন কি আমার সাথে কথা বলার সময় আছে? তুই দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আজকাল বেশি কথা বলছিস। এটা বলে অবনীকে ধরতে যাব, তার আগে অবনী রুম থেকে পালিয়ে গেল। একে তো মাথা ঠিক নেই, কার সাথে বিয়ে ঠিক করেছে সে চিন্তায় মাথার চুল উঠে যাওয়ার মতো অবস্থা। অন্যদিকে অবনীর এইরকম মজা সব মিলিয়ে আমার কোনো কিছুই ভালো লাগছে না, নিজেকে বড় অসহায় লাগছে। জানি না আম্মু কোন মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে, মেয়ে আমাকে পছন্দ করবে কি না কে জানে। তবে মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো আম্মু বলেছিল মেয়েটাকে নাকি ভালো করে চিনি। আমার চেনার ভেতরে শুধুমাত্র ইরা, কিন্তু আম্মু তো ইরার সাথে আমার বিয়ে ঠিক করবে না, কথাটা জোর দিয়েও বলতে পারছি না। ইরাকে সামনে পেলে ওর কাছ থেকে জেনে নিব, এটাতেই ভালো হবে। দুপুর থেকে ইরার জন্য অপেক্ষা করছি, কিন্তু ইরার কোনো দেখা পাচ্ছি না। বাইরে প্রায় সন্ধ্যা হয়ে এলো, রাস্তার ল্যাম্পের আলোগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে। অন্যদিন সন্ধ্যার পরেও ইরা আমাদের বাড়ি এসে বসে থাকতো, তবে আজকে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, তার দেখা পেলাম না। জানি না কোথায় গিয়েছে, যার জন্য আমাদের বাড়িতে আসতে পারছে না। সেই লাঞ্চ করে রুমের ভেতরে প্রবেশ করেছি আর বের হইনি। রুমে বসে ইরার জন্য অপেক্ষা করছি কখন ইরা আসবে, বাট ওর কোনো খবরই নেই। রুমে শুয়ে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছি। টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে বেলকনিতে গেলাম। বেলকনির শেষ কর্নারে রেখে দেওয়া চেয়ারে বসে মোবাইল দেখতে লাগলাম। 10 মিনিট এইভাবেই কেটে গেল। বাইরে পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। বাড়ির আশেপাশে থাকা সকল ল্যাম্পের লাইট জ্বলে উঠেছে। বাইরের সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে অন্য ভাবনায় মগ্ন হয়ে গিয়েছিলাম। হঠাৎ কলিং বেলের আওয়াজে বাস্তবে ফিরলাম। দৌড়ে রুম থেকে বের হয়ে দরজা খুললাম। দরজার বাইরে ইরা দাঁড়িয়ে আছে, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। ইরাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে নিয়ে নিজের রুমে নিয়ে গেলাম।
অবনী আম্মু ড্রয়িং রুমে বসেছিল। আমার এমন কর্মকাণ্ড দেখে তারা কিছু বলল না, লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসলো। ইরাকে নিজের রুমে নিয়ে এসে খাটের উপর বসিয়ে দিয়ে চেয়ার নিয়ে ওর সামনে বসলাম। কি হয়েছে? আমাকে এভাবে রুমে নিয়ে এসেছেন কেন? সবাই কি ভাবছে বলুন তো? তাদের কথা বাদ দিন, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি চলে যেতে পারেন। জি বলুন। আমার আম্মুকে আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে? ইরা কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালো, কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে বলল, আপনার বিয়ে ঠিক হয়েছে সেটা আমার সাথে? হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছে। কার সাথে সেটা জানি না। আম্মু বলল আমার চেনা কোনো মেয়ের সাথে। আমার চেনা মেয়ের ভেতর শুধু আপনি, তাই আপনাকে জিজ্ঞেস করছি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিনা। ও বিয়ের বিষয়ে কেউ আমাকে কিছু বলেনি, তাই কিছু জানি না। যদি জানতে পারি তাহলে আপনাকে জানাবো, কেমন? ঠিক আছে, আপনি তাহলে যান। ইরা তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেল। ইরাও জানে না ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিনা। আম্মুকে জিজ্ঞেস করলে তার এক কথায় উত্তর। ড্রয়িং রুমে আম্মু, ইরা, অবনীর কণ্ঠ শুনতে পেলাম কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে এবং হাসাহাসি করছে। আমাকে নিয়ে হাসাহাসি করছে কিনা সেটা জানার জন্য ড্রয়িং রুমে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, এত হাসাহাসি কিসের? আস্তে আস্তে হাসতে পারো না? তোর সমস্যা হলে তুই বাইরে চলে যা, আমরা হাসতে হাসতে পারবো না, মন খুলে জোরে জোরে হাসবো। আমার বাড়িতে জোরে জোরে হাসা নিষেধ, তাই কেউ জোরে হাসবি না, আমার অনেক সমস্যা হয়। এটা বলে আবার নিজের রুমে ফিরে এলাম। এখন হাসির শব্দ আমার রুমে আসছে না। হাসাহাসি বন্ধ করে টিভি দেখায় ব্যস্ত হয়ে পড়েছে। আমার রুমে টিভি নেই, কারণ খুব বেশি টিভি দেখি না। হাতে একটা মোবাইল আছে, সেটা দিয়ে সারাদিন কাটিয়ে দিতে পারি। সেদিনের মতো কোনো রকমভাবে কেটে গেল। রাত্রে ডিনার করে এসে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম ভাঙলো অবনীর ডাকে। ঘুম ঘুম চোখ নিয়ে ঘড়ির দিকে তাকালাম। ভোর 7টা বাজে। 9:30 থেকে অফিস। কালকে রাতে অবনীকে বলেছিলাম ভোর ভোরে ডেকে দিতে, সে সেটাই দিয়েছে। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে অফিসের জন্য রেডি হলাম। তারপর নাস্তা করে নিয়ে বেরিয়ে পড়লাম নতুন অফিসের দিকে। বাড়ি থেকে অফিস অনেক দূরে, তাই যেতেও সময় লাগবে। রিক্সা নিয়ে অফিসের দিকে যাচ্ছি। রাস্তায় জ্যাম থাকার কারণে অফিসের সামনে আসতে একটু লেট হয়ে গিয়েছে। বাড়ি থেকে বের হয়েছিলাম 8:30-এ, এখন 9:15 বাজে। যেহেতু আজকে প্রথম দিন, তাই 15 মিনিট আগে এসেছি। রিক্সা ভাড়া দিয়ে অফিসের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে ম্যানেজার সাহেবের কেবিন খুঁজছিলাম। এমন সময় অফিসের পিয়ন এসে বলল, কাকে খুঁজছেন? আমি ম্যানেজার কেবিন খুঁজছিলাম। এটা বলার সঙ্গে সঙ্গে উনি বললেন, আমার সাথে আসুন। আমি পিয়নের পেছন পেছন যেতে লাগলাম। পিয়ন আমাকে নিয়ে একটা রুমে প্রবেশ করলো। চেয়ারে একজন মধ্যবয়স্ক লোক বসে আছে, বোধহয় উনি ম্যানেজার। পিয়ন আমাকে দেখিয়ে ম্যানেজারকে বলল, স্যার, ছেলেটা আপনাকে খুঁজছে। দেখে মনে হচ্ছে আজকে নতুন জয়েন করেছে। আপনি যান, আমি ওনার সাথে কথা বলছি। পিয়ন চলে গেলেন। আমি ম্যানেজারের দিকে তাকালাম। ম্যানেজার নিজের হাতের ইশারা দিয়ে আমাকে চেয়ারে বসতে বললেন। আমি বসে পড়লাম। আপনার নাম কি? সাজ্জাদ কেয়ার। নতুন জয়েন করেছেন? হ্যাঁ। এর আগে কোথাও কাজ করেছেন? না, এখানেই প্রথম। ঠিক আছে, আমি পিয়নকে বলে দিচ্ছি আপনার ডেস্ক দেখিয়ে দিবে। একটু পরে আমাদের লোক গিয়ে আপনার কাজ বুঝিয়ে দিয়ে আসবে, কেমন? জি স্যার। তখন ম্যানেজার সাহেব একটা প্যাকেট বের করে আমার হাতে দিয়ে বললেন, নিন আপনার 1 মাসের অগ্রিম বেতন। এটা আগে দিলাম যেন কাজের উৎসাহ বাড়ে, বুঝেছেন? জি স্যার। ঠিক আছে, এবার আসুন। পিয়নকে গিয়ে নতুন ডেস্কের কথা বলুন, দেখিয়ে দিবে। আমি দেরি না করে রুম থেকে বের হয়ে এসে পিয়নকে ডেস্কের কথা বললাম। পিয়ন আমাকে ডেস্ক দেখিয়ে দিয়ে চলে গেলেন। আপনাদের বলে দেই, আমার বেতন 30,000 টাকা করে দিবে বলে বলা হয়েছিল। এখন ঠিক তত টাকাই পেয়েছি। আমার ছোট পরিবারে এই টাকাতে আরামে চলে যাবে। ডেস্কে বসে অন্যদের কাজ করা দেখছি, যদি তাদের কাজ দেখে আমি কিছুটা বুঝতে পারি। কিন্তু না, এক একজনকে এক এক রকম কাজ দেওয়া হয়েছে। আমি নিজেও জানি না আমাকে কি কাজ দেওয়া হবে। একটু পর পিয়ন একজনকে ওনার সাথে করে নিয়ে এসে আমাকে দেখিয়ে বলল, ওনাকে কাজ বুঝিয়ে দিন। পিয়নের সাথে আসা লোকটি আমাকে কাজ বুঝিয়ে দিতে লাগলো। আমি যে কোনো জিনিস বা কাজ খুব সহজে বুঝে যাই, তাই এটাও বুঝে গেলাম। একবার ভালো করে দেখিয়ে দেওয়ার পর আমার মাথায় কাজ করার পদ্ধতি ঢুকে গেল, তাই লোকটার দেখানো নিয়মে কাজ করতে লাগলাম। প্রথমে 1 থেকে 2 বার একটু ভুল হয়েছিল, কিন্তু কয়েকবার করার পর সব ঠিক হয়ে গিয়েছে। সারাদিন একভাবে কাজ করে সন্ধ্যায় বাড়িতে ফিরলাম। সারাদিন কাজ করে শরীর অনেক ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন আবার অফিসে গেলাম। সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়ি এলাম। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন মানে শুক্রবার চলে এলো। আজকে সন্ধ্যায় বিয়ে, অথচ বাড়িতে তেমন আয়োজন নেই।
আম্মু বলেছিল বাইরের কাউকে বিয়েতে ডাকবে না, 2 পরিবারের লোকজন সাথে থেকে নাকি বিয়ে পড়িয়ে দিবে। আজ বিয়ে হবে এটা জানলেও মেয়ের বিষয় কিছু জানতে পারিনি। কোনো মেয়ের সাথে আমার বিয়ে হবে না হবে সেগুলো কিছুই জানি না। ইরাও বলতে চেয়েছিল, কিন্তু কয়েকদিন ধরে ইরার সাথে দেখা হচ্ছে না তার সাথে, সে নাকি আমাদের বাড়িতে আসছে না। এখন দুপুর 3টা বাজে, নিজের রুমে শুয়েছিলাম, এমন সময় অবনী আমার রুমে প্রবেশ করে বলতে লাগলো, ভাইয়া এখনো শুয়ে আছিস কেন? তাড়াতাড়ি ওঠ, বাইরে আমার বান্ধবীরা এসেছে, একটু পর আমরা সকলে রওনা দিব। তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। অবনীর কথা শুনে আমি দেরি না করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। তারপর বিয়ের জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দেখলাম অবনীর কয়েকজন বান্ধবী বসে বসে গল্প করছে। আমাকে রুম থেকে বের হতে দেখে ওরা আমার রুমের ভিতরে চলে গেল। একসাথে এতগুলো মেয়েকে আমার রুমে প্রবেশ করতে দেখে অনেকটা অবাক হলাম। রুমের ভেতরে অবনীও ছিল, তাই আমি অবনীকে ডেকে বললাম, এতগুলো মেয়ে নিয়ে আমার রুমে কি করবি? বের হ তাড়াতাড়ি। বের হব কেন? তোর রুমে আমাদের অনেক কাজ, সেগুলো শেষ হলে তোর রুম মুক্ত করে দেব। কাজ শেষ না হওয়া পর্যন্ত রুম ফাঁকা পাবি না। এটা বলে রুমের দরজা লাগিয়ে দিল। আমি বাইরে থেকে অনেকবার ডাকলাম, কিন্তু ওরা কেউ দরজা খুলল না। আমি হতভাগ্য, অন্য কোনো উপায় না পেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলাম। বিকেলে 5টার সময় আম্মু ড্রয়িং রুমে এসে বলল, বসে বসে টিভি দেখছিস কেন? তোর কোনো বন্ধু বান্ধব থাকলে আসতে বল, তোর বউকে নিয়ে আসতে একা যাবি নাকি? বন্ধু কোথায় পাবো? আমার যে বন্ধু আছে তারা সবাই জেলার বাইরে থাকে। তার চেয়ে বড় কথা হলো ওদের হাতে এতটাও সময় নেই যে আমার বিয়েতে আসবে। সবাই নিজের পরিবার নিয়ে ব্যস্ত আছে। ও আচ্ছা, আমি তাহলে তোর মামাকে আসতে বলি, এটা ভালো হবে, কি বলিস? সেটা তোমার ইচ্ছে, ওর ভেতরে আমি কিছু বলবো না। আম্মু কিছু না বলে অন্য রুমে চলে গেল। একটু পর মামা বাড়িতে এলো। তারপর আমরা তাকে নিয়ে রওনা দিলাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। মেয়ে কোথায় থাকে সেটা আমি জানি না। আম্মু রাস্তা বলে দিচ্ছে, ড্রাইভার সেই অনুযায়ী গাড়ি নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ যাওয়ার পর আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। আম্মু গাড়ি থেকে নামলো, সাথে আমাকেও নামতে বলল। আমি নামার পর সবাই মিলে ভেতরে গেলাম। আমরা মোট 4 জনের মতো লোক আছি, তবে আমাদের সাথে অবনী আসেনি। আমি, আম্মু, মামা এবং ওনার একজন লোক এসেছে। আমার বিয়ের বিষয়ে কাউকে তেমন জানানো হয়নি, তাই কেউ আসেনি। যদি তাদের দাওয়াত দিতাম তবুও তারা আসতে পারতো না, তাই ইচ্ছে করেই বলিনি। মেয়ের বাড়িতেও তেমন একটা মেহমান দেখলাম না, তেমন বড় মাপের আয়োজন করেনি তারাও। সন্ধ্যার একটু আগ দিয়ে কাজী এসে আমাদের বিয়েটা পড়িয়ে গেল। আমার বউ আমার পাশে বসে আছে, অথচ আমি ওর চেহারা দেখতে পাচ্ছি না, কারণ সে অন্য মেয়েদের মতো বিয়ের শাড়ি পরে নেই, বোরকা পরে আছে, তার সাথে পুরো মুখ ঢেকে রেখেছে। এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে, কারণ আমার কাছে বোরকা পরা মেয়েদের খুব ভালো লাগে। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর ঘন্টাখানেক মেয়ের বাড়িতে থেকে আমার বউকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলাম। আমার বাড়িতে আসার পর অবনী এসে বউকে আমার রুমে নিয়ে গেল। বাড়ির সবাই এখন নতুন মেহমানকে নিয়ে ব্যস্ত। আমাকে সময় দেওয়ার মতো সময় কারো নেই। আমি অসহায় ছেলের মতো মোবাইলটা নিয়ে ড্রয়িং রুমে বসে ফোন চালাতে লাগলাম। রাত 11টার দিকে অবনী আমাকে রুমে যেতে বলল। তখন আমার চোখে ঘুমে একাকার, কারণ আমি বেশি রাত জেগে থাকি না, যত তাড়াতাড়ি সম্ভব হয় ঘুমিয়ে পড়ি। ঘুম ঘুম চোখ নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলাম। তখন খাটের উপর থেকে আমার বউ নেমে এসে আমাকে সালাম করে আবার খাটের উপরে গিয়ে বসে পড়ল। আমার চোখে অনেক ঘুম ছিল, তাই ঝিমঝিম করতে করতে খাটের উপর গিয়ে বসলাম। সে এখনো বোরকা পরে নিজের মুখ ঢেকে আছে। আমার এইরকম অবস্থা দেখে সে বলতে লাগলো, আপনি এরকম করছেন কেন? নেশা করেছেন নাকি? কথাটা শুনে মুহূর্তের ভেতরে চোখ থেকে ঘুম উড়ে গেল। বড় বড় চোখ করে আমার স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, আমাকে দেখে কি আপনার নেশাখোর মনে হয়? আমি সেটা বলিনি। আপনি যেমন ব্যবহার করছেন তাতে বোঝা যাচ্ছে আপনি কিছু খেয়েছেন। আমি কিছুই খাইনি, আমার অনেক ঘুম পেয়েছে তাই এমন করছি। এত সুন্দর রাতে আপনার ঘুম পাচ্ছে? আমাকে বিয়ে করে নিয়ে এলেন, কই রাতভর আমার সাথে গল্প করবেন সেটা না। আপনার সাথে কি গল্প করব? আপনাকে তো ভালো করে চিনি না, চিনলে না হয় গল্প করতাম। মেয়েটি কিছুটা অবাক হয়ে বলল, আমাকে চিনেন না? না, আপনার নাম কি? একটু অপেক্ষা করুন, আমি বোরকা খুলে আসছি। এটা বলে মেয়েটা হাতে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। মেয়েটার হাঁটার স্টাইল আমার কেমন যেন চেনা চেনা লাগছে। ইরার সাথে অনেকটা মিল আছে, তবে ইরার কণ্ঠ এবং এই মেয়েটার কণ্ঠে অনেক পার্থক্য আছে। অনেকক্ষণ যাবৎ ওয়াশরুমে থাকার পর সেখান থেকে বের হলো। এখন শাড়ি পরে আছে, তবে মুখটা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে। মেয়েটা আস্তে আস্তে খাটের উপর এসে আমার পাশে বসলো। তারপর বলতে লাগলো, আমি চাই আপনি আমার মুখের কাপড় সরিয়ে আমাকে দেখুন। আমার মেয়েটাকে দেখার খুব ইচ্ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটা দেখার জন্য আমার মনটা কেমন করছে।
তাই বেশি দেরি না করে মেয়েটার মুখ থেকে কাপড় সরিয়ে দিলাম। মেয়েটা কোনো প্রকার বাধা দিল না, দিবেই বা কেন, হাজার হোক আমি তার স্বামী। কাপড় সরিয়ে মেয়েটার মুখ থেকে আমি চমকে উঠলাম, কারণ মেয়েটার কেউ না, মেয়েটা হলো ইরা। লাস্ট 4 বছর আগে ইরার চেহারা দেখেছিলাম এবং আজকে দেখলাম আগের চেয়ে চেহারা অনেক সুন্দর হয়ে গিয়েছে, যে কেউ দেখলে ওর প্রেমে পড়তে বাধ্য। আমি ওর চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি, চোখ ফেরাতে ইচ্ছে করছে না, অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর ইরা বলল, এভাবে কি দেখেন? এরকম ভাবে তাকিয়ে থাকবেন না। আপনার এরকম চাহনি আপনার প্রেমে পড়তে বাধ্য করবে। প্রেমে পড়তে মন চাইলে পড়ো, আমি তো না করিনি, তবে তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবে। হ্যাঁ বলুন। আপনার সাথে দেখা হওয়ার পর থেকে তো শুধু প্রশ্নের উত্তরে নিয়ে যাচ্ছেন। বলুন এবারের প্রশ্ন কি? আমার বিয়েটা যে আপনার সাথে হবে এটা আপনি জানা সত্ত্বেও আমাকে বলেননি কেন? আমি নিজেই তো 2 দিন আগে জানতে পারলাম। সেদিন থেকে আপনার সাথে দেখাও হয়নি, তাই জানাতেও পারিনি। যখন জানতে পারলেন আপনার সাথে আমার বিয়ে, তখন বিয়ে করতে রাজি ছিলেন? আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। তিনি যার সঙ্গে আমার বিয়ে দিবে আমি তাকে নিয়েই সংসার করব। এটা বলে ইরা আমার ডান হাত জড়িয়ে ধরলো। ইরার এমন কাজে আমি তেমন একটা অবাক হলাম না, উল্টো একটা ভালো লাগা কাজ করতে লাগলো। আমি যদি আপনাকে মেনে না নিই তাহলে কি করবেন? আপনি আমাকে অবহেলা করুন, মারধর করুন, মেনে না নিন, পৃথিবীর সব রকম অত্যাচার করলেও আমি আপনাকে ছেড়ে যাব না। আপনাকে সাথে সারা জীবন থাকার জন্য বিয়ে করেছি, তাই থাকবো। আপনি শুধু আমাকে দুবেলা খাবার এবং মাঝে মাঝে জামা কাপড় কিনে দিয়েন, তাই হবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি এরকম কিছু লাগবে না। আপনি আমার পাশে থাকলেই সব হবে। ইরাকে বিয়ে করে নিজেকে কেমন যেন ভাগ্যবান মনে হচ্ছে। এমন একটা মেয়ে আমার বউ হবে এটা ভাবতেই পারিনি। কি হলো? কোথায় হারিয়ে গেলেন? এটা আমার শরীরে ধাক্কা দিল, ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরলাম। তারপর নিজেকে সামনে নিয়ে বললাম, না, কোথাও হারিয়ে যাইনি, আপনার পাশেই আছি। এখন যান, অজু করে আসুন। দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নতুন জীবনের জন্য শুকরিয়া আদায় করব। আমি আর দেরি করলাম না, ওয়াশরুমে গিয়ে অজু করলাম। তারপর ইরাও অজু করে নিল। দুজনের অজু করা শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। আল্লাহর কাছে নতুন দাম্পত্য জীবনের জন্য শুকরিয়া আদায় করলাম। নামাজ শেষে দুজনে আবার খাটের উপর এসে বসলাম। দেখেন, ভার্সিটি লাইফে আপনার সাথে যা করেছিলাম সেগুলোর জন্য ক্ষমা চাচ্ছি। আশা করি আমাকে ক্ষমা করে দিবেন এবং ওইসব অতীতের কথাগুলো আপনার মন থেকে বের করে দিবেন। আমি ওইসব কথা মনে রাখিনি এবং ক্ষমা অনেক আগে করে দিয়েছি। ধন্যবাদ। মাঝে মাঝে এমন ভুল করলে ক্ষমা করবেন তো? করব, তবে ফ্রিতে নয়। আজকাল ফ্রি কাজ করা বন্ধ করে দিয়েছি। ধ্যাৎ, আমি কখন বললাম যে ফ্রিতে কাজ করব? আপনাকে সবসময় যে আদর করব সেগুলো কি হবে? এটা বলে ইরা লজ্জায় নিজের মুখটা আমার বুকে লুকালো। পাওনার কথা শুনতে আমার দেনমোহরের কথা মনে পড়ে গেল। তখন বললাম, আমাদের দেনমোহর কত করা হয়েছে? 1001 টাকা। আমি টাকা বের করে ইরার হাতে দিলাম, তবে ইরা টাকাগুলো না নিয়ে আমাকে ফিরিয়ে দিয়ে বলল, আমার এই টাকা লাগবে না। আপনি সারা জীবন আমার পাশে থাকলেই হবে। আপনার দুঃখ, কষ্ট, আনন্দ আমাকে আপনার অংশীদার বানিয়ে নেন। তোমার এত ভালোবাসা আমি কি করে রাখবো? আমি শিখিয়ে দেব কিভাবে ভালোবাসা রাখতে হয়। শুধু আপনি আমার সাথে থাকবেন, তাই হবে। রাত 3টার সময় দুজনকে ধরে শুয়ে আছি। এমন সময় আমার কানে ইরার ফিসফিস কণ্ঠে বলে উঠল, ভালোবাসি, আপনাকে অনেক ভালোবাসি। সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব। আপনি আমাকে এইভাবে ভালোবাসবেন তো? আমি ইরার কপালে একটা ভালোবাসার স্পর্শ দিয়ে বললাম, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি।